আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নজিরবিহীন জুলাই বিপ্লবের 1 মাস পূর্তি, রাজধানীতে আজ শহীদি মার্চ কর্মসূচি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। 7 বছর পর বিদেশি কূটনীতিকের সাথে খালেদা জিয়ার সাক্ষাৎ, যুক্তরাজ্য অথবা যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য যেতে পারেন। কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের পদত্যাগ আজ 12টায় সংবাদ সম্মেলন। এবং বড় দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছেন শায়েখ আহমদুল্লাহ, সরকারি প্রতিষ্ঠানের প্রতি দেশবাসীর আস্থা ফেরানোর তাগিদ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতি আর শেখ হাসিনার ভারতে পালানোর 1 মাস পূর্ণ হলো আজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত জুলাইয়ের শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ আন্দোলন দমনে ছাত্রলীগ সহ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা নির্যাতনের এক পর্যায়ে তা সরকার পতনের এক দফা আন্দোলনের রূপ নেয়। দেশের বিভিন্ন স্থানে বারুদের মতো তা ছড়িয়ে পড়ে। ছাত্র জনতার নজিরবিহীন এই আন্দোলনে নিহত হন 1000-এরও বেশি মানুষ, আহত হন কয়েক হাজার। ছাত্র জনতার অপ্রতিরোধ আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান। এরপর উল্লাসে লাখো মানুষ ঢুকে পড়ে গণভবন, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে। পালিয়ে যান মন্ত্রী এমপিরাও। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় 16 বছরের শাসনের অবসান ঘটে। এরপর 8 আগস্ট শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ নেয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের 1 মাস পূর্তিতে আজ শহীদি মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে সমন্বয়ক সার্জিস আলম এই কর্মসূচি ঘোষণা করেন। এ সময় অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আর কোনো স্বৈরাচার যাতে জন্ম নিতে না পারে তা নিশ্চিত করতে রাষ্ট্র ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার করতে হবে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মসূচি কি হবে তা নিয়ে সংবাদ সম্মেলন করে সংগঠনটির নেতৃবৃন্দ। সংগঠনের জেলা উপজেলায় কমিটি গঠন, 6 সেপ্টেম্বর থেকে সারা দেশে সফর কর্মসূচি সহ গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে শহীদি মার্চ করার ঘোষণা দেওয়া হয়। এ সময় সংগঠনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, রক্তের দাগ এখনো শুকায়নি। স্বৈরাচার পতনে আহত অনেকেই এখনো হাসপাতালে। তাই বিজয় মিছিল নয়, শহীদি মার্চ করা হবে। এতে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি। আমার ওই শহীদ ভাইদের, আমার যে ভাই বোনগুলো তাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদেরকে স্মরণ করে, তাদের স্মৃতিকে ধারণ করে আমরা আগামীকাল 5 সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই। এ সময় রাষ্ট্র সংস্কারের বিষয়ে আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, শেখ হাসিনা সরকারি প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে স্বৈরাচারী রাজত্ব কায়েম করেছিল। সকল প্রতিষ্ঠানে সংস্কার করতে হবে। বাংলাদেশ পুনর্গঠনের জন্য কোন কোন প্রিন্সিপালের ভিত্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করব, যেখানে আর কখনোই কোনো ধরনের কোনো রূপে আর ফ্যাসিজম ফিরবে না, এই ধরনের রাষ্ট্র ব্যবস্থাকে নিশ্চিত করার জন্য আমাদের কিছু ভ্যালুস ক্রিয়েট করতে হবে। প্রভু চলে গিয়েছে, দাসরা কিন্তু এখনো যায় নাই। প্রভু কিন্তু থাকে একজন, কিন্তু গত 16 বছরে এত লক্ষ কোটি দাস উৎপাদন করেছে। এখন আমাদের যুদ্ধটা কিন্তু এই দাসদের বিরুদ্ধে। শহীদি মার্চ বৃহস্পতিবার বিকেল 3টায় রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত, কলাবাগান, মানিক মিয়া অ্যাভিনিউ, ফার্মগেট, কাউরান বাজার, শাহবাগ হয়ে রাজু ভাস্কর্যে এসে শেষ হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভার আয়োজন করায় ৮ বাংলাদেশিকে আটক করেছে সৌদি পুলিশ। ১৬ আগস্ট সৌদি আরবের আসির প্রদেশের মাহাইলে ওই অনুষ্ঠানে বিএনপি, জামায়াত, হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলনের প্রবাসী সমর্থকরা অংশ নেন। অনুষ্ঠানস্থল থেকে পুলিশ ৮ জনকে আটক করে নিয়ে যায়। তারা হলেন চট্টগ্রাম বাঁশখালীর হাফেজ রহমতুল্লাহ, ওমর ফারুক, খলিলুর রহমান, জয়নাল আবেদিন, সাতকানিয়ার সেলিমুল ইসলাম, মাওলানা ইউসুফ ও বান্দরবানের আশরাফুল ইসলাম। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসভবন ফিরোজায় গেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা ক্যাথরিক কুক। রাত 8:30টার দিকে গুলশানের এই বাসভবনে পৌঁছান ব্রিটিশ হাইকমিশনার। এ সময় ফিরোজায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এম জাহিদ হোসেন, খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক FM সিদ্দিকী এবং বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য তাবিত আওয়াল। দীর্ঘ 7 বছর পর কোনো বিদেশি কূটনীতিকের সাথে এটি খালেদা জিয়ার প্রথম সাক্ষাৎ হলো। এ সাক্ষাতে যুক্তরাজ্যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টিও আলোচিত হয় বলে জানা গেছে। ওদের প্রধান বিষয়টা ছিল ম্যাডামের শরীর কেমন আছে, ভালো আছে কিনা, উনি কি বাইরে চিকিৎসার জন্য যাওয়ার জন্য ওনার শারীরিকভাবে ওনার প্রস্তুতি আছে কিনা, ঠিক আছেন কিনা। বাংলাদেশের যে নতুন প্রেক্ষাপটে তাদের যে চিন্তা, তাদের যে ভাবনা, তারা ম্যাডামকে জানিয়েছে সেটা, যে তারা কি করতে চাচ্ছে বাংলাদেশের বিভিন্ন সমস্যার সমাধানে, তারা কি করতে চাচ্ছে, দুই দেশের সম্পর্ক উন্নয়নে তারা কি করতে চায়, ম্যাডামকে তারা অবগত করেছে। পদত্যাগ করতে যাচ্ছে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বেলা 12টায় সংবাদ সম্মেলন ডেকেছেন সিইসি। ইসির কর্মকর্তারা জানান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরই পদত্যাগের প্রস্তুতি নিতে থাকেন সিইসি ও 4 কমিশনার। তাদের পদত্যাগের দাবিতে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ করে ছাত্র জনতা। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ 2009 সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর টানা 3 সংসদ নির্বাচন ছিল চরম প্রশ্নবিদ্ধ। সবশেষ 2024 সালে 30 জানুয়ারি বিএনপি ও সমমনা দলগুলোর অংশগ্রহণ ছাড়াই একতরফা নির্বাচন পরিচালনা করে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ওই নির্বাচনের প্রকাশিত ভোটের হার নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে ইসি। হাবিবুল আওয়ালের আমলে সংসদ ছাড়াও স্থানীয় সব নির্বাচনও বর্জন করে সরকার বিরোধীরা। দায়িত্ব নিয়ে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে আওয়াল কমিশন বিএনপি সহ সব রাজনৈতিক দলগুলোকে ভোটে অংশ নেয়ার আহ্বান জানালেও তাতে মোটেই সাড়া মেলেনি। বিরোধী শিবিরের অংশগ্রহণ ছাড়াই সংলাপ করে কমিশন। সেই ডায়ালগগুলো আপনারা শুধু আমাদের সাথে নয়, আপনারা আপনাদের যে রাজনৈতিক সহকর্মীগণ আছেন তাদের সাথে আলোচনা করবেন। ইসির প্রতি আস্থা ফেরানোকে নির্বাচনী রোডম্যাপে বড় চ্যালেঞ্জ হিসাবে নিলেও সময় গড়াতে বাড়ে অনাস্থা। মানুষের জীবনটাও কিন্তু চ্যালেঞ্জ, নির্বাচনও একটা চ্যালেঞ্জ, কিন্তু কোনো চ্যালেঞ্জকে তো ভয় পেলে হবে না। রাজনৈতিক বিতর্কের মধ্যে 150 আসনে ইভিএমে ভোট করার পরিকল্পনা নিয়ে পরে পিছু হটে আওয়াল কমিশন। কয়েকটি নির্বাচনে সিসি ক্যামেরার ব্যবহার করলেও সক্ষমতার অজুহাতে দ্বাদশ সংসদ নির্বাচনে তা থেকে সরে আসে ইসি। তবে সংসদ নির্বাচন একতরফা ও অগ্রহণযোগ্য হওয়ায় অতৃপ্তি ফুটে ওঠে কাজী হাবিবুল আওয়ালের কণ্ঠে। যদিও প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজনের দায় সরাসরি নিজের ঘাড়ে নেননি কখনো। রাজনৈতিকভাবে খুব ব্যাপক অংশগ্রহণ হয়নি। যখন রাজনৈতিকভাবে ব্যাপক অংশগ্রহণ হয় সার্বিক, তখন ভোটারদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনাটা বেড়ে যায়। 5 জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের পর বিদায় ঘণ্টা বাজে হাবিবুল আওয়াল কমিশনে। এই ধরনের কোন নির্বাচন কমিশনারকে আমরা নির্বাচন কমিশনের দেখতে চাই না। বুধবার কমিশনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয় নির্বাচন ভবনের সামনে। এ বিষয়ে সিইসির কক্ষে অনুষ্ঠিত হয় রুদ্ধদ্বার বৈঠক। পরে সাংবাদিকরা পদত্যাগের বিষয়ে জানতে চাইলে সরাসরি মন্তব্য করেননি সিইসি। বলেন, সিদ্ধান্ত জানাবেন বৃহস্পতিবার দুপুরে। কালকে কথা বলবো প্লিজ। বলেছি তো আপনাদেরকে কালকে দাওয়াত করা হয়েছে, কালকে আসবে। কখন স্যার? আমি তো বলেছি নো কমেন্ট, আমি এখন কোনো কমেন্ট করবো না। কালকে দাওয়াত করা হয়েছে, আপনারা আসেন। রাষ্ট্রপতি আপনার সাথে দেখা করতে বলেছি। স্যার কালকে সিদ্ধান্ত নিচ্ছেন স্যার? কখন দেখা করবেন স্যার? সিদ্ধান্ত নিচ্ছেন আসলে বলতে
2022 সালের 26 ফেব্রুয়ারি দায়িত্ব নেয় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশে কেউ আর কোনোদিন ত্রাণ চুরির সাহস পাবে না বলে মনে করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। বেসরকারি উদ্যোগে এক সপ্তাহে 100 কোটি টাকারও বেশি তহবিল সংগ্রহকারী এই ইসলামিক স্কলার বলেছেন, এর চেয়েও বড় দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি কেরামতুল্লাহ বিপ্লবকে দেয়া এক সাক্ষাৎকারে এসব বলেন আহমদুল্লাহ। এবার যেটা আমরা পেয়েছি যে কোনো প্রকার উটকো ঝামেলা, একসময় তিনি ছিলেন প্রবাসী, এরপর ইসলামী আলোচক আর পরামর্শক হিসেবে দেশ জুড়ে পরিচিত জনপ্রিয় হন শায়েখ আহমদুল্লাহ। এবার বন্যায় ভিন্নভাবে তাকে চিনেছে দেশের মানুষ ও প্রবাসীরা। যদি মুক্ত থেকে কাজ করতে পারে তাহলে এই দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ দিন শেষে ইনশাআল্লাহ উপকৃত হতে থাকবে। আগস্টের নজিরবিহীন বন্যা মোকাবেলায় বেসরকারি পর্যায়ে তার উদ্যোগটি ছিল সবচেয়ে বড়। 1.5 লাখেরও বেশি দুর্গত মানুষকে সরাসরি সহায়তা দিয়েছেন তারা। প্রায় 10,000 ক্ষতিগ্রস্তের জন্য পুনর্বাসন ও কর্মসংস্থান প্রকল্প নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এর আগে এত বৃহৎ পরিসরে আর কোনো সেবা প্রতিষ্ঠান ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম করেনি বাংলাদেশে। ত্রাণ চুরি বন্ধে যা ভবিষ্যতে নজির হয়ে থাকবে বলে মনে করছেন আহমদুল্লাহ। আমি একজন সাধারণ মানুষ হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে আমি তো স্বপ্ন দেখছি, এবং প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখছে যে বাংলাদেশে, নতুন বাংলাদেশে বোধহয় আর এই ত্রাণ চুরির ঘটনা ঘটবে না। দেখুন, এর আগে আমার মনে আছে আমি মানিকগঞ্জে ত্রাণের ট্রাক পাঠিয়েছি, শীতবস্ত্রের ট্রাক পাঠিয়েছি। সেখানকার স্থানীয় একজন রাজনৈতিক নেতা বলেছেন যে এগুলো দিয়ে যান, আমাদের ছেলেরা বন্টন করবে। আমি বললাম যে ট্রাক ফেরত নিয়ে আসো, আমরা ওখানে মাল দেবো না। তো এবার এরকম কোনো পরিস্থিতি আমাদের পড়তে হয় নাই। আমার তো স্বপ্ন দেখতে কোনো অসুবিধা নেই যে আমরা নতুন বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি আমাদেরকে দেখতে হবে না, আর কোনো কল্যাণ কাজ করতে গেলে কেউ বাধা দিবে, কেউ এসে মাল ছিনিয়ে নিয়ে যাবে, এই পরিস্থিতি আর হবে না। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে ডাক পেয়েছিলেন আহমদুল্লাহ। এমন খবর এসেছে গণমাধ্যমে। সে প্রশ্নের উত্তর দেন এটিএন বাংলাকে। ইতিমধ্যে আমাকে যখন প্রস্তাব দেওয়া হয়েছে, আমি কিন্তু বলেছি যে দেশে আলহামদুলিল্লাহ অনেক যোগ্য মানুষ আছে। আমার মনে হয় না যে দেশে কোনো সেক্টরে আমার চাইতে যোগ্য মানুষের অভাব আছে, যার কারণে আমি বিনয়ের সাথে বলতে চাই যে যারা যেই কাজের জন্য যোগ্য তাদেরকে সেখানে বসালে দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমাকে রাষ্ট্র যদি কোনো কাজের জন্য প্রয়োজন মনে করে, যেটা আসলে আমার করার মতো কাজ, আমি ডেফিনেটলি সেখানে রাষ্ট্রকে সহযোগিতা করতে প্রস্তুত। ছাত্র জনতার অভাবনীয় বিপ্লবে যে পরিবর্তন এসেছে তা রক্ষায় সব মানুষকে যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করার আহ্বানও জানান এই ইসলামিক স্কলার। তিনি নিজেও বিশেষ প্রকল্প নিয়েছেন জুলাই আন্দোলনে নিহত আহতদের পরিবারের জন্য। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন, শেখ হাসিনার সরকার লুটপাটের মধ্য দিয়ে বিগত 16 বছরে বাংলাদেশের অর্থনীতিকে মহা সংকটে পতিত করে গেছেন। এর থেকে বেরিয়ে আসতে হলে বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। বুধবার রাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে এক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা ভারতের পরামর্শ ও নির্দেশনায় সংবিধান সংশোধন করে ইসলামকে সংকুচিত করে শিক্ষানীতি গ্রহণ করেছিল বলেও জানান তিনি। এ সময় বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান মামুনুল হক। জামালপুরে 2 বছর আগে মারা যাওয়া এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। মৃত ছাত্রলীগ নেতার নাম শফিকুল ইসলাম। তিনি পৌর ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ছিলেন। জামালপুর থানার পৌর শহরের ফুলবাড়িয়া দড়িপাড়া এলাকার হায়দার আলী নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় 83 জনের নাম উল্লেখ করে ও 160 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। মামলার বাদী হায়দার আলী ও তার 2 সহযোগীকে অভিযুক্তরা মারধর করে 38,000 টাকা ও একটি স্বর্ণের চেন ছিনতাই করে নিয়ে হত্যার হুমকি দেয় বলে অভিযোগে বলা হয়েছে। অথচ মৃত্যু সনদ যাচাই করে দেখা গেছে 2022 সালের 20 সেপ্টেম্বরে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন শফিকুল। মামলার বাদী হায়দার আলীর কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। পুলিশ জানায় মৃত মানুষের নামে মামলা দেয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একসময় যার হাত ধরে হতো শোবার ঘরের আসবাবপত্র, এখন সেই হাতেই তৈরি হচ্ছে ক্রিকেটের ব্যাট ও স্ট্যাম্প। মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে শ্যামল শর্মার এই ব্যাট ও স্ট্যাম্প যাচ্ছে দেশের নানা অঞ্চলে। যদিও পর্যাপ্ত অর্থের অভাবে তিনি তার কাজ এগিয়ে নিতে পারছেন না। মাগুরা থেকে সুজন মাহমুদের তথ্য ও ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন এস.এম. আশরাফ। মাগুরা জেলায় একমাত্র ক্রিকেটের ব্যাট ও স্ট্যাম্প বানানোর কারিগর শ্যামল। এটা বানানো কঠিন হলেও এখন তার কাছে খুব সহজ। বাপদাদের পেশা কাঠ মিস্ত্রির কাজ, তবে ব্যাট বানিয়ে জীবন চলবে এটা তিনি কখনোই ভাবেননি। সেই কাজটি করে যাচ্ছেন 2012 সাল থেকে। বেটের কাজ করি, তা এটা প্রতিদিন আমার 700 থেকে 800 টাকা ইনকাম হয়, তা বউ বাচ্চা নিয়ে ভালোভাবেই চলে যায়। আমার ছেলে আগে ফার্নিচারের কাজ করতো, খুব ব্যবসা ভালো হতো না, তাতে সংসার চলতো না। এখন বেডের কাজ করে, এখন ভালো উন্নতি হয়েছে, সুনাম আছে। শ্যামলের কারখানা বলতে 17 ফুট বাই 7 ফুটের একটি ছোট ঘর। প্রতিদিন ছোট বড় 15 থেকে 20টি ব্যাট বানান তিনি, যা চলে যায় বিভিন্ন জেলায়। খুলনা হতে আসে, যশোর হতে আসে, সব জায়গাতে তার লোকজন আসে। এই ব্যাট মাগুরা জেলা সহ আশেপাশে অনেক জেলায় যায়, অনেক সুনাম আছে তার ব্যাটে। ব্যাটের চাহিদা আছে, কিন্তু পুঁজির অভাবে তিনি এগিয়ে নিতে পারছেন না। তাই তার আবেদন, সরকারি কিংবা বেসরকারি ভাবে কেউ যেন সহজ শর্তে ঋণ দিয়ে সহায়তা করেন। এই ব্যাটটা আমার বানালে পরে ব্যাটটা ভালোই বেচা কিনা, অল্প খরচে ভালো লাভ। এই জন্য আমি ফার্নিচার ফেলা থেকে আমি ব্যাটের ব্যবসা শুরু করি। তা এখন এই ব্যাট বানাতে মানে যে পরিমাণে টাকা অর্থ দরকার, কিন্তু সেই অর্থটা আমার নাই। মাগুরায় এমন একজন উদ্যোক্তাকে এগিয়ে নিতে বিসিকের মতো অন্যদেরও সহায়তার অনুরোধ এই কর্মকর্তার। তার কারখানাটা আমরা পরিদর্শন করার ফলে আমরা দেখি যে কারখানা ঋণ প্রদান করা যায়, তাহলে আমরা তাদেরকে আমাদের ক্যাপাসিটি অনুসারে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করি। শুধু দেশে নয়, পর্যাপ্ত সহায়তা পেলে শ্যামল শর্মা তার ব্যাট বিদেশেও রপ্তানি করার স্বপ্ন দেখেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। রাত 11টার দিকে ঢাকা পৌঁছায় বাংলাদেশ দলের একাংশ। শান্ত, লিটন, মিরাজ, নাহিদ রানা সহ 8 ক্রিকেটার এসেছেন প্রথম বহরে। সাকিব আল হাসান না আসলেও শান্তদের সাথে ছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও কোচ চন্ডিকা হাতুরু সিংহে। দলের বাকি সদস্যরা আসেন বুধবার রাতে। দেশে ফেরার পর প্রথমে ক্রিকেট অপারেশনসের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস বিমানবন্দরে রিসিভ করেন ক্রিকেটারদের। এরপর বিসিবি পরিচালক আকরাম খান, ফাহিম সিনহা, নাজমুল আবেদিন ফাহিম এবং ইফতেকার রহমান মিঠু ফুল দিয়ে বরণ করে নেন তাদের। পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব আনুষ্ঠানিকতা শেষে ইতিহাস গড়া এই সিরিজ নিয়ে গণমাধ্যমে কথা বলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই সিরিজটা খুবই ভালো হয়েছে। আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি যাওয়ার আগে এবং এখানে যাওয়ার পরে প্রত্যেকটা প্লেয়ারের মাইন্ডসেট, স্কিল নিয়ে চিন্তা ভাবনা, ওভারঅল খুবই ভালো একটা প্রিপারেশন ছিল। আমার কাছে মনে হয় সব থেকে বড় অ্যাচিভমেন্ট এটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের। প্লেয়ারদের একটা সবসময় একটা জিনিস থাকে যে আমাদের এভিডেন্সের অনেক সময় প্রয়োজন হয়, তো আমরা এই জিনিসটা এবার করতে পেরেছি এবং আমরা জানি যে আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি যে কোনো দলকে আমরা হারাতে পারবো। প্রধান উপদেষ্টার সাথে তো কথা হয়েছে, উনি দেখা করতে চেয়েছেন, যেটা আমি আগেও বলেছি। সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে অবশ্যই এটা একটা ডিফারেন্ট বিষয়, বাট প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছেন। ব্রাজিলের হাড্ডা মারিয়াকে 6-1 ও 6-4 গেমে হারিয়ে ইউএস ওপেন টেনিসের নারী এককের সেমিফাইনালে উঠলেন চেক প্রজাতন্ত্র ক্যারোলিনা মুচোভা। আর্থার অ্যাশ স্টেডিয়ামে 1 ঘন্টা 25 মিনিটের দ্বৈরথে জয় পান চেক তারকা। এই জয়ের পথে মুচোভা শতকরা 78 পয়েন্ট জিতেছেন প্রথম সার্ভ থেকে, আর হাড্ডা মারিয়া জেতেন 53 ভাগ। গত সেপ্টেম্বরে ইউএস ওপেনের সেমিফাইনাল থেকে বিদায়ের পর মুচোভা কবজির চোটের কারণে টানা 9 মাস খেলার বাইরে ছিলেন। সেমিফাইনালে মুচোভাকে খেলতে হবে ইগা সুয়াটেক ও জেসিকা পেঙ্গুলিয়ার মধ্যকার ম্যাচের বিজয়ের সঙ্গে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নজিরবিহীন জুলাই বিপ্লবের 1 মাস পূর্তি, রাজধানীতে আজ শহীদি মার্চ কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের।
7 বছর পর বিদেশি কূটনীতিকের সাথে খালেদা জিয়ার সাক্ষাৎ, যুক্তরাজ্য অথবা যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য যেতে পারেন। কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের পদত্যাগ আজ 12টায় সংবাদ সম্মেলন। এবং বড় দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছেন শায়েখ আহমদুল্লাহ, সরকারি প্রতিষ্ঠানের প্রতি দেশবাসীর আস্থা ফেরানোর তাগিদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।